আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন অস্ত্র দিয়ে হামলার হুমকি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি মস্কোর। এদিকে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এ পর্যন্ত ৩০ দখলদার সেনা নিহত। মধ্যপ্রাচ্য যা ঘটছে তা বলার মতো ভাষা আমার নেই, বলছে বোরেল। যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননে হামলার স্বাধীনতা থাকতে হবে, বলছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব, অশান্ত মণিপুরে আবারও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার ভিতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলার অনুমতি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি মস্কোর। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন। প্রায় 3 বছর ধরে এই যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভিতরে হামলা চালাতে দেননি বাইডেন। কিন্তু নিজের ক্ষমতার শেষ সময়ে এসে এবার সেই অনুমতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা CNN নিউজে জানিয়েছে, রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যাবে। এটা কিয়েভকে জানিয়ে দিয়েছে বিদায়ী বাইডেন প্রশাসন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন, যেন নিজেদের সীমান্তের দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারেন তারা। তবে এই ধরনের হামলায় ওয়াশিংটনের সায় ছিল না। মার্কিন প্রশাসনের আশঙ্কা ছিল রাশিয়ার ভূখণ্ডের ভিতরে কিয়েভকে হামলা চালানোর অনুমতি ইউক্রেন যুদ্ধের আরও সম্প্রসারণ ঘটাতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রুশ আইন প্রণেতা অ্যান্ডালাই ক্লাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। মেসেঞ্জিং অ্যাপের টেলিগ্রামে তিনি বলেছেন, পশ্চিমারা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যেই ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে। অ্যান্ডালাই ক্লেস জানিয়েছেন, ইউক্রেন যেই যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালাবে তার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে। এক্ষেত্রে কোনো দেরি হবে না। তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে এটি বড় ধাপ। গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, যদি পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের ভূখণ্ডে হামলা চালাতে দেয়, এটির অর্থ হবে পশ্চিমারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। পুতিন হুমকি দেন, এই ধরনের পদক্ষেপ চলমান যুদ্ধের স্বীকৃতি এবং পরিধি বদলে দিবে। ধারণা করা হচ্ছে, যেহেতু এখন যুদ্ধবিরতির একটি আলোচনা চলছে, তাই কিছুটা শক্ত অবস্থান থেকে যেন ইউক্রেন আলোচনার টেবিলে যেতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিতে থাকতে পারে। প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এ পর্যন্ত 30 দখলদার সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া স্থল আগ্রাসন শুরু হওয়ার পর থেকে 2 ডজনের বেশি ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সিপাহী নিহত হয়েছে। খোদ ইসরায়েলি গণমাধ্যম এ খবর দিয়েছে। গত মাসে ইসরায়েল এই আগ্রাসন শুরু করে। চ্যানেল 20 এর তথ্য অনুসারে 5 আগস্ট থেকে শুরু হওয়া আগ্রাসনে পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে যুদ্ধে 30 জন ইসরায়েলি অফিসার এবং সিপাহী মারা গেছে। গতকাল রোববার ইসরায়েলি বর্বর বাহিনী গাজায় উত্তর অঞ্চল বেতলাইয়া শহরে ইসরায়েলের লড়াইয়ের সময় আরও 2 সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে একজন অফিসার রয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় এক সেনা গুরুতরভাবে আহত হয়। ইসরায়েলি দখলদার সেনারা উত্তর গাজা স্থল আগ্রাসন জোরদার করেছে। গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর তৃতীয়বারের মতো বেতলাইয়ায় এই ধরনের আগ্রাসন চালালো ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের সংবাদপত্র লাবিব বলেছে, 400 দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর প্রায় 2 ডিভিশন সেনা হতাহত হয়েছে। সংবাদপত্রটি আরও বলেছে, সেনাবাহিনীতে লক্ষ্যবল গুরুতরভাবে কমে গেছে। সমস্ত সমস্যার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা দায়ী বলেও মন্তব্য করেছে দৈনিক মারিব। মধ্যপ্রাচ্য যা ঘটেছে তা বলার মতো ভাষা আমার নেই, বলছে বোরেল। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গাজার যুদ্ধ বন্ধ এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েল ও হামাসের উপর চাপ প্রয়োগের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন। সোমবার ব্রাসেলসে একটি ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোরেল বলেন, অনেকেই গাজার যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছেন, কিন্তু এখনও এটি সম্ভব নয়। আমি মনে করি না এটি শীঘ্রই সম্ভব হবে। তাই ইসরায়েলি সরকার এবং অবশ্যই হামাসের উপর চাপ প্রয়োগ করা আমাদের দায়িত্ব। বোরেল এ সময় জানান যে তিনি ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সংলাপ সামরিকভাবে স্থগিত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন সদস্যদের কাছে প্রস্তাব রাখবেন, কারণ গাজা ইসরায়েলের যুদ্ধ পরিচালনা আন্তর্জাতিক আইনের প্রতি অসম্মান
প্রদর্শন করছে। তিনি আরো বলেছেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা বর্ণনা করার মতো শব্দ আমার জানা নেই। আমি আসলেই ভাষা হারিয়ে ফেলেছি। উল্লেখ্য, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রায় 44,000 মানুষ নিহত হয়েছেন এবং অঞ্চলটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে নিহতের সংখ্যা 70% নারী এবং শিশু। বোরেল উল্লেখ করেছেন, যদি আপনি নিহতদের বয়স বিশ্লেষণ করেন তাহলে দেখবেন সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত শিশুরা, বিশেষত 9 বছরের কম বয়সীরাই। তিনি দৃঢ়ভাবে বলেছেন, আমার মেয়াদের শেষ দিন পর্যন্ত আমি ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্রগুলোকে জোর দিয়ে বলবো যে শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন দেখাতে হবে। লেবাননের যুদ্ধবিরতির প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের দূত মাসুস বৈরুতে পৌঁছানোর কথা। তিনি হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন। লেবাননের গণমাধ্যম বলেছে, একটি ইতিবাচক প্রতিক্রিয়া যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য জমা দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসও জানিয়েছে, ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহর প্রতি যুদ্ধবন্ধের বার্তা পাঠানো হয়েছে। একই সময় ইরানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন জিম্মিদের পরিবার। অভিযোগে বলা হয়েছে, তেহরান হামাসকে অর্থায়ন সমর্থন করেছে, যার মাধ্যমে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের উপর আক্রমণ পরিচালিত করেছে হামাস। হামলার পরও উল্লেখ করা হয়েছে, ইরান যদি হামাসকে $7 বিলিয়ন অর্থ প্রদান করে এবং ইসরায়েল ধ্বংসের জন্য অন্যান্য গোষ্ঠীগুলোকে উস্কানি দিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ভিত্তিহীন দাবি করেছে ইরান। যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননে হামলার স্বাধীনতা থাকতে হবে বলছে গ্যালেন্ট। ইসরায়েল বিরোধী দলের নেতা বেনি গ্যালেন্ট বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে তা এমনভাবে হওয়া উচিত যেন চুক্তির পরও ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডে আক্রমণ করার স্বাধীনতা বজায় রাখতে পারে। গ্যালেন্ট সোমবার তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, লেবাননের সঙ্গে কোনো চুক্তির শর্ত যে কোনো আইন লঙ্ঘনের বিরুদ্ধে ইসরায়েলের পূর্ণ স্বাধীনতা। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র লেবানন ও তেল আবিবের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্প্রসারণের জন্য মধ্যস্থতা রয়েছে। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর সম্প্রতি এই যুদ্ধবিরতি প্রচেষ্টা শুরু হয়েছে। ইসরায়েলের পাবলিক ফ্রন্ট কে জানিয়েছে, মার্কিন দূত হ্যামস ট্রাইন মঙ্গলবার বৈরুতে পৌঁছাবেন লেবাননের পক্ষে যুদ্ধবিরতির প্রস্তাবে প্রক্রিয়া জানানোর জন্য। এরপর বুধবার তিনি ইসরায়েলে যাবেন। ইসরায়েল চায় চুক্তিতে তার সেনাবাহিনীকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হলে আক্রমণ করার অনুমতি দেওয়া হোক, কিন্তু এই শর্ত লেবানন সরাসরি প্রত্যাখ্যান করেছে। লেবাননের সংসদের স্পিকার নাবিদ বেরি গত সপ্তাহে নিশ্চিত করেছে যে বৈরুত একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে, তবে এই প্রস্তাবে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে চলাচলের কোনো স্বাধীনতার বিষয় অন্তর্ভুক্ত নেই। একই সঙ্গে নাপিত বেরি ইসরায়েলের এই শর্তকে অগ্রহণযোগ্য এবং অকল্পনীয় বলে অভিহিত করেন। তিনি জোর দিয়ে বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করা হবে না। এদিকে ইসরায়েল গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে যাওয়ার পর গত সেপ্টেম্বরে লেবাননে বিমান হামলা শুরু করে। ইসরায়েলের দাবি, হামলাগুলো মূলত হিজবুল্লাহর স্থাপনা অবস্থানকেই লক্ষ্যবস্তু করেছে। তবে লেবাননের স্বাস্থ্য বিভাগের মতে, ইসরায়েলি বাহিনী আক্রমণের এখনো পর্যন্ত 3,400-এরও বেশি লিবানিস নিহত এবং 14,600 জনেরও বেশি আহত হয়েছে। এছাড়া 10 লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েল চলতি বছরের 1 অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে স্থলাভিযান শুরু করে, যা চলমান সংঘাতে আরও বাড়িয়ে তুলেছে। অশান্ত মণিপুরে আবারও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে ভারত। ভারতের মণিপুর রাজ্যে অশান্ত পরিস্থিতি সামাল দিতে আবারও 50 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পাঠাচ্ছেন ভারতের কেন্দ্রীয় সশস্ত্র মন্ত্রী অমিত শাহ। এই রাজ্যের পরিস্থিতি নিয়ে সোমবার নিজেদের মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অমিত শাহ। মন্ত্রণালয়ের সূত্রের খবর, সেখানে এই অতিরিক্ত সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কোম্পানির সদস্য সংখ্যা প্রায় 100। সেই মোতাবেক এই রাজ্যে আবারও 5,000 জওয়ান পাঠাচ্ছে অমিত শাহের মন্ত্রণালয়। এমনিতেই সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। 6 জনের দেহ উদ্ধারের পর থেকে মেইতেই বিক্ষোভে উত্তপ্ত মণিপুর। রবিবার মহারাষ্ট্রের প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গিয়েছে অমিত শাহ। সূত্রের খবর, দিল্লি পৌঁছে বৈঠক করেছেন তিনি। এরপর সোমবার আবার নিজেদের মন্ত্রণালয়ে তাদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন তিনি। মন্ত্রণালয়ের সূত্রের খবর, ওই বৈঠকে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তারপরেই সেখানে আবারও 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, রাজ্যের পরিস্থিতি দেখতে একটি দল পাঠাতে পারে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। এর আগে সোমবার সকালে মণিপুরের 3টি মন্ত্রণালয় তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এর হাতে তুলে দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোন 3টি মামলা এনআইকে দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়। শুধু জানা গিয়েছে, প্রাণহানি সংক্রান্ত এই 3 মামলা তদন্ত করেছিল মণিপুর পুলিশ। তাদের কাছে নিয়ে তদন্তভার তুলে দেওয়া হলো এনআই এর হাতে। মনে করা হচ্ছে তদন্ত গতি আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।